৫৫টি আসনে আমরা অফিসিয়ালি আমাদের অভিযোগ দাখিল করেছি এবং সেই ভিত্তিতে সরকার আইনে যে লড়াই সেই লড়াই অব্যাহত আমরা রাখছি এখন না। কিন্তু গতকাল আমরা একটা রাজ সাক্ষী পেয়েছি। সেই রাজ সাক্ষীর নাম হচ্ছে সাবেক উপদেষ্টা অধ্যাপিকা রিজওয়ানা, অ্যাডভোকেট রিজওয়ানা। তিনি একটা সাংবাদিকের সাথে কথা বলে এটা প্রকাশ করেছেন যে আমরা যারা তার ভাষা নারীদের উপযুক্ত অধিকারকে নিশ্চিত করতে পারে নাই, তারা বিরোধী থাকলেও আমরা কিন্তু তাদেরকে মূল দ্বারা বা প্রধান শক্তি হিসাবে আমরা আসতে দিই। তাহলে বোঝা যায় আমরা যে ইঞ্জিনিয়ারের যে কথা আসছিল বা আসছে সেটাকেই উনি নিজেই স্বীকার করে রাজ সাক্ষী হয়েছে। আমরা এখন এটাকে জানতে চাই ওনার কাছে বা তত্ত্বাবধায়ক সরকারের কাছে এবং আজকের সরকারের কাছে যে তারা তাদের যোগসাজশে কি ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামীকে মূলধারা বা প্রধান দল হিসাবে মেজরিটি পেতে তারা বাধাগ্রস্ত করেছে এবং সেটাতে দেয়। এবং আমরা এটাও জানতে চাই মাননীয় সাবেক উপদেষ্টার কাছে এই ইঞ্জিনিয়ারিং ওনার সাথে আর কারা কারা জড়িত ছিল, পুরো গভর্নমেন্ট ছিল নাকি গভর্নমেন্টের একটি শক্তিশালী অংশ ছিল যারা নির্বাচনকে প্রভাবিত করেছে এবং তাদের ডিজাইন অনুসারে সেখানে ডিসি, এসপি, পিওনো, ওসি, বিচারিক অফিসার ইত্যাদি নিয়োগ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির লোকদেরকে নিয়ন্ত্রণ করে তারা সেই তাদের এই কাঙ্ক্ষিত যে সংখ্যা সেই সংখ্যায় একটি দলকে জেতানোর জন্য তারা ব্যবস্থা করছে। জাতির কাছে ওটা স্পষ্ট করতে হবে এবং আমি এই সরকারের কাছে দাবি জানাবো রিজওয়ানা আহমেদকে, তারা রিজওয়ানা হাসানকে তারা কিভাবে জিজ্ঞাসাবাদের হাতে আনবেন এবং আতা এনে তার কাছ থেকে পরিষ্কার যে সিচুয়েশন তিনি তৈরি করেছিলেন সে সম্পর্কে ওনারা জানবেন, আমাদেরকে জানাবেন, দেশবাসীর কাছেও এটা পরিষ্কার। আমরা নির্বাচনের আগেও কয়েকজন উপদেষ্টার ব্যাপারে অভিযোগ এনেছিলাম এবং আপনারা দেখেছেন ইন্টারিম গভর্নমেন্ট নিজেকে তত্ত্বাবধায়ক সরকারের সমপর্যায়ে নিরপেক্ষ সরকার হিসেবে প্রতিভাত করেছিল এবং সে ভূমিকা তারা আছে সেটা তারা করার চেষ্টা করছিল। এবং একটি নীতিগত কথা ছিল যে ইন্টারিম গভর্নমেন্টে যারা দায়িত্বে থাকছেন উপদেষ্টা হিসেবে তারা কোন সরকারে দলীয় সরকারে তারা কোন ধরনের অংশগ্রহণ করবেন না, কোন মন্তব্য গ্রহণ করবেন। কিন্তু শুরু থেকেই আমরা একজন ব্যক্তিকে ইন্টারিম গভর্নমেন্টের যিনি আমাদের প্রতিরক্ষা উপদেষ্টা ছিলেন তিনি প্রথম দিনেই খলিলুর রহমান সাহেব পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন, যেটা তিনি তার আগের শপথের পরিপন্থী কাজ করেছেন। এখানে এটা স্পষ্ট যে খলিলুর রহমান ছিল লন্ডন কনস্পিরেসির প্রধান কথা এবং সেখান থেকে তিনি সরকারকে মোটিভেট করে ষড়যন্ত্র করে বর্তমান যারা সরকারে আছেন তাদেরকে সুবিধা দেওয়ার জন্যই উনি অব্যাহতভাবে কাজ করেছিলেন এবং তার সেই কাজের পুরস্কার হিসাবে উনি পররাষ্ট্রমন্ত্রীর এই রিওয়ার্ডটা উনি পেয়েছেন। এতে আমি বিস্মিত হয়েছি বিএনপির ব্যাপারেও, কারণ বিএনপি কি এতই তার লোকজনের সংকট আছে যে একজন বিতর্কিত ব্যক্তি যিনি ইন্ডিয়ান গভর্নমেন্টে থাকার সময় বিএনপির নেতা সালাউদ্দিন সাহেব তার বিরুদ্ধে বক্তব্য রেখেছিলেন এবং তাকে সরকারের থেকে বের করে দিতে বলছে। এই খারাপ লোকটার যেটা বিএনপির দৃষ্টিতে তখন খারাপ ছিল এবং সালাউদ্দিন সাহেবের বক্তব্যের পর উনি বিএনপির সাথে নিশ্চয় গোপনে এমন এক কন্ট্যাক্টে গেছেন যে তারা বিএনপির স্বার্থ সংরক্ষণের জন্য অন্যভাবে ভূমিকা নিয়েছেন, যে কারণে বিএনপির আস্থাভাজন হয়ে আবার তিনি বিএনপির মন্ত্রী হয়েছেন। কারণ নিশ্চয়ই বিএনপির সাথে ওনার এমন এক কমিটমেন্ট ছিল বা ওনার সাথে বিএনপির এমন এক কমিটমেন্ট ছিল যে উনি ইন্টারিম গভর্নমেন্টের বিএনপিকে হেল্প করবে নির্বাচনে আর বিএনপি সরকার গঠন করলে ওনাকে মন্ত্রী বানাবে।
এই দুটাই কিন্তু ওই তাদের অবস্থান দিয়ে পরিষ্কার হবে। সুতরাং খুলুর রহমান সাহেবকেও একইভাবে জিজ্ঞাসাবাদে আনা উচিত এই সরকারে, এবং যে কি ধরনের কনস্পিরেসি বিদ্রোহ সহ ওনারা তারা করেছেন যে জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন থেকে তারা বঞ্চিত করছে। কারণ একটি সুষ্ঠু নির্বাচন এই জাতির জন্য অত্যন্ত প্রয়োজন ছিল, তাদের মনের আকাঙ্ক্ষা ছিল, তাদের দাবি ছিল। কারণ গত 56 বছরে এই জাতি কোনো নির্বাচন পায়নি। আমরা সকলেই চেষ্টা করেছিলাম যে একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং সে এই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হয় তারা সরকার গঠন করবে। এই যে জাতির আকাঙ্ক্ষা, এই যে যুব জয়, এই যে যুবানন্দ, এই যে রক্ত, এই যে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষে পরিবর্তন করে দেওয়ার যে গাদ্দারি, দালালি, জাতির সাথে বিদ্রোহ, এই সব কিছুর জন্য এরা দায়ী। এত বড় আকাঙ্ক্ষা সুষ্ঠু নির্বাচনের জন্য এটা বন্ধন করে দিয়েছে এই মীর জাফর। সুতরাং মীর জাফরদেরকে, খুলুর রহমানকে আমি দাবি করব, সরকার যদি স্বচ্ছতার কিছুটা হলেও পরিচয় করতে চায় এবং সেই খুলুর রহমানটা নিরাপত্তা উপদেষ্টা আমি বলছি ডিফেন্স অ্যাডভাইজার ছিল, নিরাপত্তার অ্যাডভাইজার ছিল, তো তাকেও মন্ত্রিসভাতে বের করে দেওয়া উচিত এবং তাকেও জিজ্ঞাসাবাদের ষড়যন্ত্র কি হয়েছে সেটাকে বের করা উচিত। আর এই গণনা নিজেকেই বলছে আমি রাজশাহী হয়েছে নিজে নিজে, এবং তার কাছ থেকেও এই সত্যটা সত্য উদ্ঘাটন করা অত্যন্ত। দ্বিতীয় যেটি সেটা হচ্ছে আপনারা জানেন যে নির্বাচনের দিন দুটা বিষয় নির্বাচিত, একটা জাতীয় সংসদ নির্বাচন আর আমাদের যে রিফর্ম, সেই রিফর্মসের উপরে একটা গণভোট হয়েছে। সেই গণভোটের বিপুল ভোটে জনগণ এই রিফর্মসের পক্ষে রাগ হয়েছে। এই সরকারের কাছে, আমাদের সকলের কাছে এটা কমিটমেন্টের একটি অংশ যে এখানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হবে, এমপি যারা হয়েছে তার সদস্য হবে এবং পার্লামেন্ট সদস্য হবে। এবার সংসদ সদস্যরা দুটি পজিশনে নির্বাচিত হয়েছে এবং প্রথম অধিবেশন থেকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কাজ করে সংবিধান সংস্কার সভা যেটা অন্যান্য সময় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সেটি কাজ করে। এইটা করে আগে আমাদের যে রিফর্মসের উপরে যে গণভোট হচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করা, সেটাকে সাংবিধানিক বৈধতা দেওয়া এবং তার ভিত্তিতে যে সমস্ত রিফর্মস গুলো অ্যাকসেপ্টেড হবে সে আলোকেই পরবর্তী পর্যায়ে রাষ্ট্র, সরকার এবং আমাদের অধিবেশন, পার্লামেন্ট সবকিছু সেভাবে পরিচালিত হবে। কিন্তু আমরা দেখছি যে এই সংস্কার ইস্যুতে চ্যালেঞ্জ করে কোর্টে রিট করা হয়েছে। আসলে কোন সরকারের ইঙ্গিত ছাড়া এ ধরনের রিট হওয়ার কোন সম্ভাবনার দিকে আমাদের ছিল না। সুতরাং এই সরকার নানাভাবেই সংস্কার যে কমিটমেন্ট সেখান থেকে সরে আসার জন্য নানা খুচরা খাচরা মানুষ দিয়া রিটের নামে এটাকে ডিলে করাচ্ছে এবং খুবই আনফর্চুনেট হচ্ছে এই যে আমরা আইনের শাসনের কথা বলছি এবং কোর্টকে আমরা স্বাধীন করার জন্য দীর্ঘদিন ধরে আমরা সংগ্রাম করছি এবং সেটাকে স্বাধীন করা হয়েছে। কিন্তু স্বাধীন হলেও কতিপয় জাজরা মানসিকভাবে নিজেরা স্বাধীন হতে চায় না। সেই জন্য সরকারের ডিক্টেশনে এখনো তারা জনগণের স্বাস্থ্যের বিরুদ্ধে রায় দিচ্ছে। যে রায় তারা দিয়েছে এটার বিরুদ্ধে আমরা আবার আইনি লড়াই করব, সাথে সাথে জনগণকে সংগঠিত করে পার্লামেন্টে এবং পার্লামেন্টের বাইরে আমরা এর বিরুদ্ধে জনগণ গড়ে তুলব এবং সরকার এটা নৈতিক দায়িত্ব যে সংস্কারের উপর গণভোট হচ্ছে জনম্যান্ডেটকে, যে কারণে তারা সকল মেজরিটি, সকল আজকে কেন বলছি আপনি আমরা বলিনি, আজকে সকল পর্যায়ের জন্য বিরাট এক সাক্ষী পাওয়া গেছে যে যারা নিজেরাই বলছে যে আমরা ইঞ্জিনিয়ারিং করে ইলেকশন জামাত ইসলামীকে আমরা মেজরিটিতে তৈরি নাই। তো সুতরাং এখন তো এটা বলার বা এটা তার কনফিউশন দেওয়ার কোনো সুযোগ নেই। সকল মেজরিটি পাওয়ার পরে তারা গভর্নমেন্ট ফর্ম করার পরে তাদের এটা দায়িত্ব যে রিফর্মস প্রস্তাবনার উপর যে গণভোট হয়েছে, যেখানে বেশি ভোট পাওয়ার দাবি করে তারা সরকার গঠন করেছে, তাদের নৈতিক যে অবস্থান সেই কারণে বেশি ভোটে গণভোট জিতার কারণে এটাকে ইমপ্লিমেন্ট করা গণতন্ত্রের দাবি, নৈতিকতার দাবি এবং জনমতের সম্মান করা, শ্রদ্ধা করার দাবি। আমরা মনে করি যে পার্লামেন্ট 12 তারিখে পড়ছে,
সেদিন